কাঠফাটা রোদে লম্বা লাইনে অপেক্ষা, জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি মন্ত্রীর, দাম সমন্বয়ের চিন্তা। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি, আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। হাম আতঙ্কে দেশ আক্রান্ত শিশু সন্তান নিয়ে উৎকণ্ঠায় বাবা মা। ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, এখনও ঊর্ধ্বমুখী সংক্রমণ। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন রিজভী। জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন তোলা হয়েছে আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড আবেদন পুলিশের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানে বিস্মিত 11 দল। ফ্যাসিবাদ ঠেকাতে সংস্কারের বিকল্প নেই বলছেন নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চৈত্রের কড়া রোদের মধ্যে পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুদের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। আমরা এটা অবসান চাই। এখানে সবার সমস্যা হচ্ছে। 3-24 ঘন্টা, তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে। 5:45 বাজে এখানে দাঁড়াইছি, লাইনে দাঁড়াইছি। ওখানে গিয়ে যাবো, যাইলে 600 টাকা, মানে 5 লিটার তেল দিত। এটা তো আমাদের পোষায় না ভাই। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। কি করবো, না পায় এত বসে থাকার লাগে। তেল ছাড়া চলে, আমার গাড়িতে 1 ফোঁটা তেলও নেই। কাল রাত আইসা 3 ঘন্টা বসে থাকে, তারপরে চলে গেছে। আমিও কোনো তেল পাই না। সবাই এক কষ্টের ভিতরে, ভোগান্তির ভিতরে আছে। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, আপাতত বাড়ছে না দাম। তবে আগামী মাসে বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার আলোচনার ভিত্তিতে। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস হয়েছে। সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেয়ার জন্যই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার।
বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম, এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে যে আলোচনা হয়, ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। এবার হাম সংক্রমণের খবর। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। জ্বরের তাপে পড়ছে ছোট্ট শরীর, চোখে অবসাদ, শরীরে লালচে দানা। কথা বলতে না পারা শিশুর কান্নায় যেন বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হামরোগ। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে গেল 16 দিনে ভর্তি হয়েছেন 713 জন, মারা গেছে 4 শিশু। এখনো ভর্তি 290 জন। সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। আর ওর মুখে ঘাও ছিল, প্রচন্ড ঘাও ছিল মুখে, আর চোখে লাল ছিল, প্রচন্ড লাল ছিল। বাচ্চা চোখ খুলে নাই, মানে চোখ বন্ধ ছিল। বাথরুমও কমে না, বমিও কমে না, জ্বরও কমে না, আর গায়ে গোড়া জাগি গেছে। এরপর লইয়ে ঢাকা আইছি। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে টিকিটে দেখাইছিলাম, তো ওখানে দেখানোর পরে ওষুধপাতি যা দিচ্ছে পরবর্তীতে কোনো ফল পায় নাই। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক এনে শিশুকে সেবন করাচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে অনেক শিশুর অবস্থা। প্রথম পেট খারাপ ছিল, তারপরে ভাবলাম যে অনেক সময় ফিলমেট যে ওষুধটা আমরা সবাই খাওয়াই, তা ওইটা খাওয়াইছি, পরে তার কাজ হইতেছে না। তারপরে বড় ডাক্তার দেখালাম, স্থানীয় যে ডাক্তারগুলো থাকে ওইখানে দেখাইছি। তারপরে অ্যান্টিবায়োটিক দিল, দিল, কোনো কাজ হয় নাই। তারপরে এখানে আসলাম আর কি। বাচ্চার অবস্থা রাত্রে অনেক খারাপ হয়ে গেছে। বাচ্চা দম ছাড়তে পারে না, একদম দম আটকে আসে, চোখ মেলে না, চোখ বন্ধ হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বলছেন হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলে কোনো অবহেলা না করে যেতে হবে হাসপাতালে। অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। কারণ যখনই আমরা চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করব, তখনই আমরা তাকে কমপ্লিকেশন, যেটা জটিলতাগুলো, সেই জটিলতাগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারবো। দেশের বিভাগীয় ও জেলা হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে বেড়েছে রোগীর চাপ। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলা ও উপজেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলছে টিকাদানও। একবার হাম হয়ে গেলে আমাদের অনেক বেশি কিছু করার থাকে না, সিমটোমেটিক চিকিৎসা দিতে হয়, যে আমাদের এই সিমটম হচ্ছে, এই সিমটমের আমি চিকিৎসা দিচ্ছি। 10 দিন আগে যারা একটা টিকা নিয়েছে তারা কমপক্ষে ওই টিকা থেকে 28 দিন পরে আসিয়া এই টিকাটা নিতে পারবে। এর আগে 28 দিনের ব্যবধান ছাড়া তারা টিকা নিতে পারবে না। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই চিকিৎসা সেবার পাশাপাশি প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শেখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। স্বাস্থ্য সেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত
উচ্চ নৈতিকতা নিয়ে আমাদের যারা আমরা জড়িত স্বাস্থ্যসেবা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামিদ টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার দুই একটা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। হরমুজ খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত প্রত্যাখ্যান করল তেহরান। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এ সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর। সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রশ্নের জবাবে তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি এটা অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, ইভেন এই সরকারের সময়েও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। দারিদ্র্য সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 30 মে থেকে সারা দেশেই টিকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রত্যেকটা জায়গায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। এটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে সংসদ পরিচালনার ক্ষেত্রে। এই জন্য আমরা রাজপথে ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ
এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে, সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে, যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়। যেটুকু ওনাদের ভালো লাগে সেটুকু সংবিধান। শফিক মুন্সি, সমাজ সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে দুদেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও ফলপ্রসূ ও টেকসই করতে আলোচনা হবে। মরিশাসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার আগে দুদিনের এই সফরে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। আজ সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। কাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনও বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। এছাড়া তিস্তার পানি বন্টন এবং মহাপরিকল্পনাও আলোচনায় থাকতে পারে। এদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। পথে তিনি নয়াদিল্লিতে যাত্রাবৃত্তি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। জুলাই হত্যা চেষ্টা মামলায় আদালতে তোলা হয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ডিবির বিশেষ দল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় শিরিন শারমিন চৌধুরীকে। জুলাই অভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টার বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে। এর মধ্যে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। দুপুরে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় শিরিন শারমিন চৌধুরীকে। জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। 2013 সালের 30 এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা দায়িত্বে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের 27 দিন পর 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর জানান, গুমের মামলার বিচারও আগামী 1 মাসের মধ্যে অগ্রগতি হবে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন 6 জন। এর মধ্যে ওই বছরের 16 জুলাই শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
মঙ্গলবার চট্টগ্রামের 6 হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে পলাতক রয়েছেন হাসান মাহমুদ সহ 16 জন আসামি। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 19 এপ্রিল। আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়, তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল সমীকরণের মার প্যাঁচে আটকে বাটলার বাহিনী আজ ভিয়েতনামকে হারাতে পারলেই মিলবে এশিয়ান কাপের টিকিট। ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক ভোলা জামাতের নারী কর্মী বিবি সাউদাকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু জামিন আবেদন মঞ্জুর করেন। 5 এপ্রিল রাতে শহরের ওয়েস্টার্ন পাড়ার বাসা থেকে তাকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। অভিযোগে উল্লেখ করা হয়, বিবি সাউদা তার ফেসবুক আইডি থেকে সরকার, রাজনীতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত। পুলিশ হেফাজতে নেয়ার পর আদালতে হাজির করার পর তাকে জামিন দেওয়া হয়। বিবি সাউদা জামাতের ভোলা পৌর শাখার কর্মী। ইউনূস সরকার বলেন, হাসিনা সরকার বলেন, সবার সময় আমি আমার ফেসবুকে লেখালেখি করি, আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। মামলার যে এজাহারে বলা হয়েছে যে উপরের মহলের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, বলা হয়েছে যে সাইবার ক্রাইমের অপরাধ করেছে, কিন্তু কোনো ধারাও নাই কোন অপরাধটা সে করেছে তাও সে বলেনি। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। এরই মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধ জাহাজে হামলার দাবিও করেছে আইআরজিসি, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে আইডিএফ। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ।
এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে আজ বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই। ব্যাংককের নন্থাবুড়িতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরে খাদের কিনারায় থাকলেও গোল পার্থক্যের সমীকরণে এখনও টিকে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানে উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে হচ্ছে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। তো ওই ম্যাচে আমরা হচ্ছে জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হামাতঙ্কে দেশ, প্রাণ গেল আরও 10 জনের, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন রিজভী। কাঠ ফাটা রোদে লম্বা লাইনে অপেক্ষা, জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি মন্ত্রীর, দাম সমন্বয়ের চিন্তা। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি, আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্যবৃদ্ধি করার চিন্তা করব। এবং জুলাই হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনের রিমান্ড নাকচ, কারাগারে পাঠালেন আদালত। হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডিতে ছিলেন আত্মগোপনে। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সেজেন। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।